নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি অঙ্কিতা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। কংগ্রেস কর্মীদের বুথ দখলের নিদান কংগ্রেস নেতার। বুথ দখল করতে আসলে কংগ্রেসীদের দেখে নেওয়ার হুঙ্কার কৃপানাথ মালার। অগপর মালিকানা নিয়ে সম্মুখ সমরে সিদ্দেক আহমেদ ও আজিজ আহমেদ খান। সিদ্দেককে ভূ অগপ বলে দাবি রানু খানের। বিজেপিকে ওয়াকওভার দিতেই শিলচরে দুর্বল প্রার্থীর প্রক্ষেপ কংগ্রেসের, দাবি তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেবের। ফের উত্তপ্ত মণিপুর রাজ্য। জাতীয় সড়কে পণ্যবাহী গাড়ির উপর গুলিবর্ষণ দুষ্কৃতিকারীদের। কংগ্রেসের পালে হাওয়া তুলতে আগরতলায় রোড শো প্রিয়াঙ্কা গান্ধীর। কাটলিছড়ার অরণ্যপুরে উত্তপ্ত পরিস্থিতি। সভা ছেড়ে পলায়ন এআইইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরীর। প্রকাশিত বিজেপির নির্বাচনী ইস্তাহার। 70 ঊর্ধ্ব সকল নাগরিককে আনা হচ্ছে আয়ুষ্মান কার্ডের আওতায়, প্রতিশ্রুতি বিজেপির। কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর সম্মুখেই নির্বাচন আচরণবিধি ভঙ্গ করে বিতর্কিত মন্তব্য এক কংগ্রেসি নেতার। একাংশ কংগ্রেস কর্মীর সম্মুখে বুথ ক্যাপচারিং করে বুথ দখলের নিদান দিলেন কংগ্রেসি নেতা আব্দুস সবুর তাফাদার। এদিকে কংগ্রেসি নেতার এহেন মন্তব্যে বেজায় চটেছে শাসক দল। এ নিয়ে বিজেপি প্রার্থী কৃপানাথ মালা বলেন, কংগ্রেসে এখন আর কোনো কিছু গোপন থাকে না। কংগ্রেস হীনমন্যতায় ভুগছে। পুরো দেশ জুড়েই কংগ্রেসের সংগঠন নিঃশেষ হয়ে যাচ্ছে। সংখ্যালঘু জনগণের বিজেপিমুখী হওয়া দেখে আবল তাবল বকা শুরু করেছেন কংগ্রেসি নেতারা। গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী হয়েও কংগ্রেসি নেতা আব্দুস সবুর তাফাদার বুথ দখলের মতো অসাংবিধানিক কথা বলছেন। পাশ থেকেই তাতে প্রতিবাদ না করে পরোক্ষভাবে সেই কথাতেই কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সমর্থন জানিয়েছেন বলেও মন্তব্য বিজেপি প্রার্থীর। তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে আখ্যা দেন বিজেপি প্রার্থী কৃপানাথ মালা। এদিকে তিনি কংগ্রেসীদেরকে হুঙ্কার দিয়ে বলেন, বুথ ক্যাপচারিংয়ে কেউ আসলে বিজেপিও ছেড়ে কথা বলবে না। কিভাবে বুথ ক্যাপচারিং হয় তাও তারা দেখে নেবেন বলে হুঙ্কার দেন। পুরো ঘটনাটি প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে। প্রশাসন এই নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয়। कांग्रेस का गोपनीय बैठक में वो फ्लैश हुआ। वहां पर कैंडिडेट भी थे और एक अभिवक्ता भी थे, अब्दुल सबूर तपादार। उन लोग बैठ के प्लानिंग कर रहे थे कि कैसे वोट कैप्चर किया जाए। ये लोग तो पागल हो गए हैं। अभी देख रहे हैं कि उनके पास तो वोट है नहीं, वोट पूरा खाली है। तो अभी ये लोग सोच रहे हैं कि वोट को कैसे कैप्चर करे, और यही प्लानिंग कल आउट हो गया। और वो ओपन बोल रहे हैं कि कैसे कैप्चरिंग करेंगे, दादागिरी लगेगा, जो भी लगेगा हम लोग वोट लेंगे। तो ऐसा इसीलिए कर रहे हैं कि उनके पास वोट है नहीं। उन लोग का मेन माइनॉरिटी था, अभी माइनॉरिटी उसके साथ है नहीं। माइनॉरिटी सब हम लोग के साथ आ गया, और इसीलिए लोग पागल होकर ये सब कर रहे हैं। दूसरा पंथा अवलंबन कर रहे हैं कि वोट कैप्चरिंग करके, दादागिरी करके कैसे भी वोट ले ले। ऐसा तो संभव होगा नहीं ये लोग। और ये क्या है कि इन लोग का युवा कांग्रेस जो था, युवा कांग्रेस के ऊपर ये लोग, ये हमारा कैंडिडेट उल्टा पल्टा बोले कि युवा कांग्रेस पैसा मांग रहा है, ये कर रहा है, इसलिए हम छोड़ दिए हैं। और युवा कांग्रेस के साथ करीमगंज और हैलाकंदी दोनों जिला का युवा कांग्रेस इनके साथ छोड़ दिया है। तो इसीलिए सब पागल होकर अभी कैप्चरिंग करने का सोच रहे हैं। कुछ दिन पहले संख्यालघु का जो महिमाल है, उनको उनके अगेंस्ट में बहुत कुछ बोले हैं। वो लोग वैसे ही नाराज हैं इन पर। सारा मुसलमान भी नाराज है, महिमाल और किरान शेख ये सब इस पर नाराज हैं, क्योंकि उनके अगेंस्ट में बहुत खराब बात बोले हैं। इसलिए सब हमारे साथ आ गए। मैं होगा ही नहीं, ये लोग सोच रहे हैं, लेकिन अब तो हम लोग तो नहीं सोच रहे थे ऐसा करेंगे। ये एक राष्ट्रीय दल है, ऐसा निकृष्ट काम करेंगे ऐसा तो मैं सोच ही नहीं रहा था। इन लोगों के अंदर ये भी चलता है। तो अभी हम लोग भी देखेंगे कैसे करेंगे लोग। एक्चुअली কংগ্রেসের অরিজিনাল যে চেহারাটা, এই চেহারা সামনে এসে আপনারা জানেন কংগ্রেস জিততো না জিতার কারণে এই যে রেগিং, বুথ ক্যাপচারিং, এই যে নিকৃষ্ট মানসিকতার পরিচয় কংগ্রেসের সামনে আইছে। কারণ দীর্ঘদিন এইরকম কংগ্রেস করিয়া গেছে। আর এখন দেখেন যে মানুষ তারা লগে নাই, না থাকার কারণে আজকে দেখবেন আপনারা প্রায় ইলেকশন আর 7-8 দিন আছে, এখন পর্যন্ত রাতাবাড়ি কোনো জায়গায় পাবলিক মিটিং করতে পারছে না। যে 2টা-3টা মিটিং করছে, গরুয়া বৈঠক করছে, আর এটাও গরুয়া বৈঠকের ভিত্তিতে তার প্ল্যানিংটা বাইরে আইছে। যখন দেখছে মানুষ ওনাদের সঙ্গে নেই, তখন এই যে ঘৃণা রাজনীতির পন্থা অবলম্বন করছে। ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে মানুষের ভিতরে আত্মবিশ্বাস জেগেছে, মানুষের ভিতরে কনফিডেন্স জেগেছে যে এই ভারতীয় জনতা পার্টির আসার আগে আপনারা জানেন এই রাতাবাড়ি সমষ্টিতে
ডেইলি চুরি ডাকাতি কিডন্যাপিং বিভিন্ন সমস্যায় জড়িত ছিল। আর ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার পরে আজকের দিনে মানুষ শান্তিতে বসবাস করছে। এটা নিয়ে আমাদের পার্টির তরফ থেকে ইলেকশন কমিশনকে কমপ্লেন করা হয়েছে, ডিসিকেও জানানো হয়েছে, এসপিকেও জানানো হয়েছে। আমি একটা কাল আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও দেখলাম, নিজের মাধ্যমে দেখেছি যে ডিজিপি সাহেবও নাকি আমাদের এসপি সাহেবকে বলেছেন এটা নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য। আর আমিও আপনাদের মাধ্যমে ইলেকশন কমিশনকে বলছি, পুলিশ প্রশাসনকে বলছি এটার ব্যবস্থা নেওয়ার জন্য। কারণ এটা শান্তির পরিবেশের মধ্যে অশান্তি লাগানোর যে চেষ্টা কংগ্রেস করছে, এটার একটা ব্যবস্থা হওয়ার দরকার। সিদ্দিকের ভুয়ো অগপ অফিস খোলার দায়ে নির্বাচন কমিশনারে নালিশ জানাচ্ছেন দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান। নির্বাচন ঘনিয়ে আসতে অসম গণপরিষদ দলের মধ্যে তুমুল খণ্ডযুদ্ধ শুরু হয়েছে দক্ষিণ করিমগঞ্জে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ কংগ্রেস থেকে বহিষ্কার হওয়ার পর অসম গণপরিষদ দলে আনুষ্ঠানিক যোগদানের সিদ্ধান্ত নিয়েছিলেন। এমনকি বর্তমান লোকসভা নির্বাচনে এজিপি বিজেপি মিত্রজোটের মনোনীত প্রার্থী কৃপানাথের হয়ে সভা সমিতি চালিয়ে যাওয়ার পাশাপাশি এজিপি দলের হাতির ছবির ফ্ল্যাগ সহ একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধনও করেন। আর এতেই ঘটে বিপত্তি। দক্ষিণ করিমগঞ্জে প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান এ নিয়ে বলেন, বিধায়ক সিদ্দিক আহমেদ সম্পর্কে ভুয়ো এজিপির নাম করে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। বিধায়ক সিদ্দিক আহমেদ, তার নামে কোনো সদস্য পদ নেই, এমনকি এজিপিতে যোগদানের জন্য ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সাথে যোগাযোগও করেননি সিদ্দিক। শুধুমাত্র নিজের সম্পত্তি রক্ষার জন্য শাসক দলের নাম জপ করছেন। বর্তমানে ভুয়ো এজিপির হয়ে কাজ করার জন্য আগামীকাল লিখিতভাবে তার বিরুদ্ধে নির্বাচন কমিশনারের কাছে নালিশ জানাবেন বলেও জানান প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান। এদিকে অগপর দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির কর্মীদের নিয়ে এক বৈঠক করে মিত্রজোটের প্রার্থীর হয়ে প্রচার করার পাশাপাশি 18 এপ্রিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জনসভাকে সফল করে তোলার জন্য দলীয় কর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। সালে এজিপির হয়ে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি, উনি মহাজোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আপনারা সবাই জানেন। কিন্তু আজকের দিনেও আমার মাননীয় অতুল বরা মহাশয়, আমাদের সভাপতি, উনাকে আমি ফোন করেছিলাম। উনি বলেছেন যে সিদ্দিক আহমেদ আমার সঙ্গে কোনোদিন আজ পর্যন্ত যোগাযোগ করে নাই। এর লাগে আপনি ওই লাগে আমার 2021 সালের ক্যান্ডিডেট, আর আপনি ওই লাগে আমার কমিটির সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সম্পাদক, আর আপনি ওই লাগে আমার করিমগঞ্জের ইনচার্জ। আমি আপনাকে চিনি, আমি বাকি কেউকে চিনি না। বর্তমানে যে এজিপির নামে যে সভাগুলো এটা ভুয়া করছেন, এটা আমার বিধান পরিষদকে আমরা আদেশ দিয়েছি। আজকে বিকালের মধ্যে উনি নোটিশ ইস্যু করবেন। আগামীকালের মধ্যে আমরা চেষ্টা করব যে নির্বাচন কমিশনের কাছে দিয়া এইগুলো আমরা উইথড্র করে নেব। তো একটু আগে আপনার মিটিংয়ে আপনি বক্তব্যে বলেছেন যে সিদ্দিক আহমদ আপনার এআইডিএফ যাচ্ছে, এটা কতটুকু সত্য? না, এই এআইডিএফর বর্তমান প্রার্থী যিনি, উনি বলেছেন যে সিদ্দিক আহমেদ সাহেবকে আমি দেখছি একটা মোবাইলে যে সিদ্দিক আহমেদ সাহেব বিজেপি করছেন, কিন্তু এটা সিএমওর সম্মুখে। কিন্তু উনাকে ফোন করে জিজ্ঞাসা করে নেন কোন দিকে ভোট দিবে, তখন উনি আমার কথা বলবেন। এটাও শাহাবুল ইসলাম চৌধুরী বলেছে, আমি ফেসবুকে দেখেছি, যার কারণে আমি বলেছি উনি ইউডিএফ করতেছে। আপনার দলীয় নির্দেশে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি সমিতির অন্তর্গত যে এলাকাগুলো রয়েছে, সেই এলাকাগুলোয় আমরা ইতিমধ্যে প্রত্যক্ষ করেছি যে কিছু সংখ্যক ফ্ল্যাগ লাগিয়ে, মানে অসম গণপরিষদের কিছু সংখ্যক ফ্ল্যাগ লাগিয়ে, ব্যানার সেনার নেই, কোনো পিছনে কোনো বুথের নাম নেই, সমষ্টির নাম নেই, জেলার নাম নেই, এভাবে লাগিয়ে ফ্ল্যাগ লাগিয়ে একটা অফিস উদ্বোধন করা হচ্ছে। কংগ্রেসি মানুষে এজিপির অফিস উদ্বোধন করছে। আমাদের হাতে তথ্য প্রমাণ রয়েছে অনেকটা। সেই মানুষগুলোকে খারাপ পারমিশন দিল, এবং কিভাবে তারা পারমিশন পেল এজিপির, যে তারা এজিপির কীভাবে স্পর্ধা পেল যে এজিপির অফিস করবে তারা, সেই অফিসগুলো বন্ধ করার জন্য আমরা ইতিমধ্যে একটা নোটিশ ইস্যু করব, এবং আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনে যাব, তথ্যসহ আমরা নির্বাচন কমিশনে দেব, এবং এই অফিসগুলো বন্ধ করার জন্য আমরা আহ্বান রাখবো নির্বাচন কমিশনের কাছে, এবং শীঘ্রই আমরা একটা নোটিশ ইস্যু করে তাদের বিরুদ্ধে ব্যবস্থার কথা বলছি। আর আমাদের যারা অফিস রয়েছে, যারা অফিস করবে, তাদের মানে লিখিতভাবে আমাদের সমষ্টির প্রধান নির্বাচনী অফিস যেটা আছে যাত্রাপুর নীলামবাজার রোডে, সেখানে আমরা সব নামগুলো লিপিবদ্ধ থাকবে, এবং রয়েছে অনেকগুলো নাম। আর যারা নিজের থেকে করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আমরা নেব। কারণ এই সব অফিসগুলো মানে অপপ্রচার করার জন্য
মাননীয় মুখ্যমন্ত্রী এবং মিত্রজোটের সরকারকে অপপ্রচার করার জন্য করা হচ্ছে। কারণ আমরা জানি না খেবা খারা এজিপির নামে কয়েকটি পতাকা, আমাদের পতাকা অনেক চুরি হয়েছে রাস্তাঘাট থেকে, সেই পতাকাগুলো লাগিয়ে অফিসগুলো বানানো হয়েছে এবং আমাদের ধারণা যে এই অফিসগুলো নির্বাচনের ঠিক 2-4 দিন আগে এই অফিসগুলো বন্ধ করে কংগ্রেসের বা অন্য ইউডিএফের পতাকা লাগানো হবে আর বলবে যে অসম গণপরিষদের এই ফ্ল্যাগগুলো মানে অসম গণপরিষদের অফিস বন্ধ হয়ে গেছে, সেগুলো কংগ্রেস হয়ে গেছে না ইউডিএফ হয়ে গেছে। এই একটা অপপ্রচার চালানোর জন্য এটা মানে প্রস্তুতি নেওয়া হচ্ছে দক্ষিণ করিমগঞ্জে। বিজেপিকে অওয়াকওভার দিতে শিলচরে দুর্বল প্রার্থী নিক্ষেপ করেছে কংগ্রেস বলে অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। কংগ্রেস দুর্বল প্রার্থী প্রদান করায় বিজেপিকে সঠিক লড়াই দিতে তৃণমূল কংগ্রেস ভোট যুদ্ধে বলে মন্তব্য রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের। দাড়ি লুঙ্গি টুপির প্রসঙ্গ টেনে আনেন। দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে শিলচর আসনে। নির্বাচন এগিয়ে আসতে আসতে জমে উঠেছে নির্বাচনী প্রচারও। সংরক্ষিত আসন শিলচরে বিজেপি কংগ্রেসের সাথে সমানে সমানে টক্কর দিচ্ছে তৃণমূল কংগ্রেসও। প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসকে সাথে করে নিয়ে পুরো লোকসভা কেন্দ্র জুড়ে প্রচার জারি রেখেছে তৃণমূল কংগ্রেস। রাধেশ্যাম বিশ্বাসের হয়ে ম্যারাথন প্রচার চালিয়ে যাচ্ছেন রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব ও রাজ্য সভাপতি রিপুন বরা। কাটিগড়ার এক জনসভা থেকে সুস্মিতা দেব বলেন, কংগ্রেস দুর্বল প্রার্থী দিয়ে এই আসনে বিজেপিকে ওয়াকওভার দিতে চাইছে, সেজন্য শক্তিশালী প্রার্থী দিয়ে বিজেপির সাথে তারা লড়াই চালিয়ে যাচ্ছেন। বিজেপির সাথে লড়াই করার মতো শক্তি কংগ্রেসের নেই বলেও উল্লেখ করেন তিনি। একমাত্র বিকল্প হিসেবে তৃণমূল কংগ্রেসই বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। অন্যদিকে রাজ্য সভাপতি রিপুন বরা নিজ বক্তব্যে দাড়ি টুপি লুঙ্গি মাদ্রাসা ভাঙার প্রসঙ্গ টেনে এনে সংখ্যালঘু ভোটারকে তৃণমূল কংগ্রেসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কি হবে যদি আরো 5 বছর মোদী সরকার থাকে? প্রথম কথা, গণতন্ত্র আর থাকবে না। গণতন্ত্র কিন্তু আর থাকবে না মোদী সরকার আবার আসলে। আবার কোনো ইলেকশন হবে কিনা আমি জানি না, যে আপনারা আবার ভোট দেওয়ার সুযোগ পাবেন কিনা যদি আবার মোদী সরকার হয়। আপনারা বিচার করে দেখবেন, আরেকবার যদি বিজেপির সরকার হয় তবে তো বরাকের ছেলেমেয়েরা কোনোদিনই চাকরি পাবে না। আপনারা বিচার করে দেখবেন যে বিজেপি ভোট আসতে কেন, আমি আপনাদের বুঝিয়ে বলি। আগে তো আমি ভাবছিলাম করিমগঞ্জে আমরা ক্যান্ডিডেট দিব, কিন্তু যখন আমি কংগ্রেসের ক্যান্ডিডেটের নাম শুনলাম আমি বুঝে নিয়েছি যে কংগ্রেস বিজেপিকে পাস দিতে চায় শিলচরে। তাই বলে আমি রাধেশ্যাম বাবুকে রাজি করেছি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, যে যদি আমরা শিলচর কেন্দ্রতে প্রতিদ্বন্দ্বিতা না করি তার মানে বিজেপিকে পাস দেওয়া। মোদীজি কি বলেছিলেন, না খাউগা না খানে दूंगा। কিন্তু আজকে বিজেপি দলকে আমি ধিক্কার জানাচ্ছি, যাদের এগেইনস্টে ইডি সিবিআই কেস আছে, যাদের বিরুদ্ধে কেলেঙ্কারির চার্জশিট রয়েছে, যাদের এগেইনস্টে সিবিআই তদন্ত করছে, সেই ধরনের নেতারা আজকে কংগ্রেস ছেড়ে বা অন্যান্য দল ছেড়ে ওরা বিজেপিতে অন্তর্ভুক্ত যাচ্ছে। তো কংগ্রেসে ভোট দিয়ে আপনারা ভালো করে বিচার করবেন যে ওরা জিতা বা হারার পরে বিজেপিতে যাবে কিনা। কিন্তু আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আপনারা বিচার করে দেখবেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ইডি দিয়ে ভয় দেখানো হচ্ছে, তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই দিয়ে ভয় দেখানো হচ্ছে। কিন্তু আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ইডি আর সিবিআই এর সামনে মাথা নত করে। আসামের বিজেপি লিডারগুলির ভাষণ কি? তারা বলছে যে এটা গণতন্ত্র দেশ, সব লোকের সমান অধিকার, কিন্তু তারা কি বলছে যে আমাকে মুসলমানের ভোট লাগবে না, আমাকে দাড়ি টুপি লুঙ্গি পিন্ধা মানুষের ভোট লাগবে না। আমি যদি আসামে যদি আমি বরপেটা যাই, আমি যদি গোয়ালপাড়া যাই, আমি ধুবুরি যাই, এটা পাকিস্তান লাগে।
আসামের চিফ মিনিস্টার এরকম বক্তব্য রাখছে, বাকি বিজেপি নেতাগুলি এরকম বক্তব্য রাখছে। আসামের চিফ মিনিস্টার দায়িত্ব হয়েছে সব জনগণকে সমান অধিকার দিয়া, সব জনগণকে নিরাপত্তা দিয়া, কে তাকে ভোট দিয়েছে কে ভোট না দিয়েছে সেটা কথা নয়। কিন্তু চিফ মিনিস্টার কি বলছে যে আমি গুয়াহাটি থেকে 1 বছরের মধ্যে আমি মেয়াদ ফিনিশ করে দেবে এরকম বক্তব্য রাখছে। ফের উত্তপ্ত মণিপুরের কুকি অধ্যুষিত গ্রামে গুলি চালানোর ঘটনা। তেলের ট্যাঙ্কার সহ কয়েকটি ট্রাককে লক্ষ্য করে গুলি চালনা দুষ্কৃতীদের। গুলিবিদ্ধ হয়ে আহত একজন গাড়ি চালক। লোকসভা নির্বাচনে প্রাক মুহূর্তে ফের উত্তপ্ত হয়ে উঠল মণিপুর। মঙ্গলবার ভোরবেলা মণিপুরের জিরিবাম ইম্ফল জাতীয় সড়কের কাইমাই পুলিশ থানার অধীনে থাকা কুকি গ্রামে গুলি চালনার ঘটনা সংঘটিত হয়। জাতীয় সড়ক দিয়ে তেলের ট্যাঙ্কার সহ অন্যান্য পণ্য বোঝাই গাড়ি যাওয়ার সময় হঠাৎ জঙ্গল থেকে দুষ্কৃতিকারীদের দল গাড়িগুলোকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালনা করে। দুষ্কৃতিকারীদের গুলি চালনায় তেলের ট্যাঙ্কারের গাড়ির চালকের পায়ে গুলি লেগে গুরুতর আহত হন তিনি। সাথে সাথে গাড়িগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভয়ঙ্কর এই গুলিকাণ্ডের ঘটনার খবর পেয়ে মণিপুর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। কুকি উগ্রপন্থীরা এই গুলি চালনা সংঘটিত করেছে বলে সন্দেহ করা হচ্ছে। এই ঘটনার পর ফের একবার মণিপুরে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে অনেকে আশঙ্কা ব্যক্ত করেছেন। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার ত্রিপুরায় এক বিশাল রোড শো করেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী। এদিন প্রিয়াঙ্কা গান্ধী আগরতলা বিমানবন্দরে পা রাখার পরই ত্রিপুরার বাম ও কংগ্রেস কর্মীরা তাকে উষ্ণ সংবর্ধনা জানান। 2023-এর বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারাতে দীর্ঘদিনের বিরোধী কংগ্রেস ও সিপিআইএমের কর্মীরা জোট বেঁধে নির্বাচনে লড়ছিলেন। সেই জোট এবার লোকসভা নির্বাচনেও বিজেপিকে হারাতে কোমর বেঁধে নেমেছে। মঙ্গলবার কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে কংগ্রেস ও বাম কর্মী সমর্থকদের সাথে নিয়ে আগরতলা শহরের রাজপথে এক সুবিশাল রোড শো করেন। এই রোড শো থেকে প্রিয়াঙ্কা গান্ধী সকল ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থীদের ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করার আহ্বান রাখেন। ফিরে আসি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও।
করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবন জ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবন জ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজ প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 038432735151। মোবাইল নম্বর 7086376822, 9401132529। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784।
হাইলাকান্দি জেলার কাটলিচড়ার অরণ্যপুরে উত্তপ্ত পরিস্থিতি। এআইইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরীর প্রচারাভিযান থামিয়ে দিলেন স্থানীয় জনতা। বিধায়ক সুজামউদ্দিন লস্করের বিরুদ্ধে জনগণের পুঞ্জীভূত ক্ষোভের জন্যই রোষের মুখে পড়েন এআইইউডিএফ প্রার্থী। বিধায়ক সুজামউদ্দিন লস্কর মুর্দাবাদ ধ্বনি দিয়ে এলাকা উত্তপ্ত করে তোলেন অরণ্যপুরবাসী। স্থানীয় জনগণের পুঞ্জীভূত ক্ষোভ থামাতে গিয়ে একসময় কেঁদে ফেলেন এআইইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী। বিধায়ক সুজামউদ্দিনের বিরুদ্ধে জনগণের পুঞ্জীভূত ক্ষোভ থামাতে না পেরে সভা ছেড়ে পলায়ন করেন শাহাবুল ইসলাম চৌধুরী। বিজেপির সংকল্পপত্র 2024 উন্মোচন করিমগঞ্জে। 14 এপ্রিল নববর্ষের দিন বিজেপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আসাম লোকসভা নির্বাচনের ম্যানিফেস্টো প্রকাশ করে বিজেপি। সংকল্পপত্র 2024 নাম দিয়ে এই ম্যানিফেস্টো প্রকাশ করে বিজেপি। ম্যানিফেস্টোতে মোদির গ্যারান্টির কথা উল্লেখ করে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের পর এবার করিমগঞ্জ জেলাতেও সেই সংকল্পপত্র 2024-এর উন্মোচন করেন বিজেপি নেতা বিশ্বরূপ ভট্টাচার্য, মিচন রঞ্জন দাস। তারা বলেন, বিগত 10 বছরে মোদিজির নেতৃত্বে ভারত উন্নয়নের শিখরে পৌঁছেছে। দুর্নীতির বিরুদ্ধে 2024 উন্মোচন করেন বিজেপি নেতা বিশ্বরূপ ভট্টাচার্য, মিশন রঞ্জন দাস। তারা বলেন, বিগত 10 বছরে মোদিজির নেতৃত্বে ভারত উন্নয়নের শিখরে পৌঁছেছে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর সহ যাতায়াত ব্যবস্থা সহ সকল মৌলিক সুবিধা সহ দেশকে পঞ্চম অর্থনীতির দেশ বানাতে মোদিজির সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। 2047 ভারতকে উন্নয়নশীল রাষ্ট্র বানানোর লক্ষ্যে তারা 2024 সংকল্পপত্র প্রকাশ করেছেন। বিজেপি নেতারা বলেন, গরিব কল্যাণকর প্রকল্পের মাধ্যমে তারা দেশের জনগণের মান উন্নয়নে কাজ করে গেছেন। আগামী দিনে আরো 5 বছর বিনামূল্যে রেশন প্রদান করে দেশ থেকে সত্যিকারের গরিবী হাটাবেন। উত্তর পূর্ব ভারতে বুলেট ট্রেনের কথা উল্লেখ আছে বিজেপির সংকল্পপত্রতে। আগামী 5 বছরে আরো 3 কোটি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেবার উল্লেখ করেন তারা। বিকশিত ভারত ও কেন্দ্রীয় নেতৃত্ব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উপস্থিতিতে বিগত 14 তারিখ কেন্দ্রীয় কার্যালয় থেকে আমাদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করা হয়। মানে লোকসভা নির্বাচনে বিজেপি দলের সংকল্প মোদিজির গ্যারান্টি এবং 2047 মধ্যে বিকশিত ভারতের গ্যারান্টি আমাদের প্রধানমন্ত্রীকে। এই সংকল্পপত্র তৈরি করা হয়েছে 4টি শক্তির উপর নির্ভর করে। বিকশিত ভারত, আত্মনির্ভর ভারত তৈরির ব্যবস্থা হয়েছে। যুবশক্তির বিকাশ, মহিলা সবলীকরণের মাধ্যমে, অন্নদাতাদের উন্নয়নের মাধ্যমে এবং সমাজের পিছিয়ে থাকা ব্যক্তির উত্থানের মাধ্যমে এই রাষ্ট্রকে বিকশিত রাষ্ট্রে পরিণত করা হবে। আপনারা সবাই জানেন যে আমরা নিশ্চয়তা দিয়েছেন আমাদের নেতৃবর্গ সমাজের পিছিয়ে থাকা লোকদের জন্য খাদ্যের সুরক্ষা সুনিশ্চিত করেছে। খাদ্যের গুণগত মান থাকা খাদ্য যোগানের মোদিজির গ্যারান্টি এবং বিনামূল্যে চাল আগামী 5 বছর পর্যন্ত থাকবে, তার গ্যারান্টিও নরেন্দ্র মোদী দেশবাসীকে ঘোষণাপত্রে জানিয়েছেন। বিজেপি এখন প্রতিশ্রুতিবদ্ধ যে দেশের প্রত্যেক সুনাগরিকদের জন্য যাদের বয়স 70 পূর্ণ হয়েছে তাদের জন্য, তাদের সকলের জন্য আয়ুষ্মান স্কিম করে দেওয়া হবে। আপনাদের সে গরিবী হোক, মধ্যবিত্ত হোক, আপার মধ্যবিত্ত হোক, ভারতবর্ষের 140 কোটির মধ্যে 70 বছরের ঊর্ধ্বে যাদের বয়স হয়েছে তাদের প্রত্যেকের জন্য আয়ুষ্মান ব্যবস্থা করে দেওয়া হবে, তাদের চিকিৎসার ব্যবস্থার জন্য। এই গ্যারান্টি নরেন্দ্র মোদীজি 14 তারিখের ঘোষণাপত্রে উল্লেখ রেখেছেন। তিরুবল্লুর সংস্কৃতি, কোচিনের তিরুবল্লুর সংস্কৃতি বিশ্বের প্রাচীনতম সংস্কৃতির মধ্যে একটা সাংস্কৃতিক ব্যবস্থা এবং মোদীজি এই তিরুবল্লুর সংস্কৃতিকে এবং সাংস্কৃতিক কালচারকে আজকে বিশ্বের দরবারে এনেছে। আর এইটা বিশ্বের দরবারে আনার জন্য এই যে প্রাচীন যাদের সভ্যতা, প্রাচীন যাদের কালচার, এই কালচার আজকে বিশ্বে পরিচিতি লাভ করার জন্য নরেন্দ্র মোদীর কাছে তারা কৃতজ্ঞতা জানিয়েছে। ঠিকভাবে ডিজিটালের মাধ্যমে এবং ফিজিক্যালি মানে শারীরিকভাবে বিজেপি পরিচালিত সরকার কখনো কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে কিংবা কঠিন সিদ্ধান্ত নিতে চিন্তা করে না, কারণ বিজেপির নিকট দলের থেকে দেশ বড়।
তাই বড় বড় সিদ্ধান্ত কেবল বিজেপি নিতে পারে। নারী শক্তির বন্ধন অধিনিয়ম আজ আইনে পরিণত হয়েছে। 370 ধারা আজকে তুলে দেওয়া হয়েছে, কা আইন প্রবর্তন করা হয়েছে। এইভাবে যত কঠিন সিদ্ধান্ত আছে, নরেন্দ্র মোদীজি পরিচালিত সরকার সঠিক সিদ্ধান্ত নিচ্ছে, কখনো পিছপা হয় না। তার কারণ দলের থেকে তাদের রাষ্ট্রের উপর চিন্তা বেশি, এই কারণগুলো নিয়ে। সুরমা বার্তা আজ এই পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হচ্ছে একই সময় একই চ্যানেলে। নমস্কার।